আমি এখন রয়েছি বঙ্গোপসাগরে, আর এই বঙ্গোপসাগরে প্রতিদিন অসংখ্য মালবাহী বা ট্যাঙ্কার জাহাজ এবং মালামাল পরিবহন করে থাকে। এই যে দেখতে পাচ্ছেন তার চিত্র, এরকম চিত্র প্রতিদিন দেখা যায়। আর এই জাহাজগুলো দেখা যায় ঢাকা, বরিশাল, খুলনা এরকম বিভিন্ন রুটে চলে যায়। আর এগুলো সব লোড জাহাজ, চট্টগ্রামে লোড করার পরে প্রতিদিন এরকম করে একই টাইমে এরা সব জাহাজগুলো ছাড়ে। বিশেষ করে এই টাইমটাকে সেলিং টাইম বলা হয়। এই জাহাজে যারা কর্মরত থাকে তাদেরকে নাবিক বলা হয়। আর এই নাবিকের জীবন চিত্রটা কিরকম হয়ে থাকে আর এই জাহাজের মালামাল কিভাবে লোড হয়ে থাকে, বিশেষ করে আমার এই যে জাহাজটা রয়েছে এইটা ট্যাঙ্কার জাহাজ, এই ট্যাঙ্কার জাহাজটি কিভাবে লোড হয় তার বিভিন্ন প্রসেসিং এবং এই জাহাজে যারা রয়েছে তাদের জীবন চিত্র তুলে ধরার চেষ্টা করব। চলুন দেখতে থাকুন আমার ভিডিওটি। প্রথমেই আমাদের জাহাজটি ডলফিন জেটি 4-এ বার্থিং করে, আর এটার জন্য সরকারকে একটি ফি দিতে হয়। নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে আমাদের জাহাজটি ডলফিন জেটি 4-এ বার্থিং করে। টার্মিনাল থেকে লোকজন এসে আমাদের জাহাজের সাথে টার্মিনালের হোস কানেকশন করে। হোস কানেকশন হয়ে গেলে ডেক ট্যান্ডল লাইন সিল করার জন্য যায়, যাতে করে আমাদের লাইনের তেল অন্য লাইনে যেন না যেতে পারে। এটা একটি বেসরকারি প্রতিষ্ঠান এসিটিটিএল, সাউথ ইস্ট ট্যাঙ্ক টার্মিনাল। আর আমাদের তেলগুলো মূলত এই টার্মিনালের ট্যাঙ্কেই রাখা হয়। আমি যাচ্ছি ট্যাঙ্কের উপরে। এই ট্যাঙ্কের ভিতরে কতটুকু পরিমাণে তেল রয়েছে তা মেজারমেন্ট করার জন্য আমরা এখন ট্যাঙ্ক ফার্মে রয়েছে। দেখেন বিশাল এলাকা জুড়ে এখানে বিভিন্ন তৈল রাখা হয়। 6 তলার উপরে হবে। এই ট্যাঙ্কটার ভিতরে 12,500 মেট্রিক টন তেল রাখা হয়েছে এবং এখন দেখবো এখানে মেজারমেন্ট করে এখানে কত তেল রয়েছে তার মেজারমেন্ট করা হচ্ছে। কত? 382.8। দেখি আর একটা। আমরা এখন এই তেলটা পরিমাপ করব যে এখানে কত টন তেল রয়েছে। জাহাজ লোড দেওয়ার পূর্বে এই কাজটি করা হয়। এটা দেখবো যে আগের ডিপটা আর এখনের ডিপটা ঠিক আছে কিনা। ঠিক থাকলে আমরা ওইটাই কাউন্ট করে নেব, আর যদি ঠিক না থাকে তাহলে আমরা একাধিক ডিপ নিয়ে থাকি। 8ই ধরে নেন, আগের রেকর্ড 8 আছে। টেম্পারেচার দেখতে হবে। যদি আমি কাউন্ট করতে যাই এই ডিপের সাথে টেম্পারেচার দেখে ক্যালকুলেশন করে কাউন্ট করব যে এখানে কত মেট্রিক টন তেল রয়েছে। দেখতে পাচ্ছি আমরা এভাবেই এটা কাউন্ট করব যে কত তাপমাত্রা রয়েছে। এটার টাইম হচ্ছে 1 মিনিট। আমরা কাউন্ট করি 1 মিনিটের ভিতরে যেটা আসবে ওটাই আমরা নিয়ে নেব। ওখানে যে মেজারমেন্ট করেছি আর এখানে যে এই টেম্পারেচারটা দেখতেছি এটার সাথে ফর্মুলা বসিয়ে আমরা এখানে কত মেট্রিক টন তেল রয়েছে সেটা কাউন্ট করতে পারবো। 1 মিনিট হয়ে গেছে, আমরা দেখবো। 22 ডিগ্রি আমরা পেয়েছি এবং এই 22 ডিগ্রির সাথে 382.8 এই দুইটার সাথে কাউন্ট করার পরে আমরা দেখবো যে কত মেট্রিক টন তেল হয়। এটা আমি অফিসে যাওয়ার পরে বুঝতে পারবো যে এখানে আসলে কত মেট্রিক টন তেল রয়েছে। ক্যালকুলেশন করার পরে আমরা দেখতে পাচ্ছি 2955.182 মেট্রিক টন তেল রয়েছে এই ট্যাঙ্কিতে। সবকিছু ঠিকঠাক থাকার সাপেক্ষে আমাদের জাহাজটি লোডিং শুরু হয় 10টা 25 মিনিটের সময়। অলরেডি লোড শুরু হয়ে গেছে। ওটি গ্রুপ ক্যাপ্টেন শামসুল আলম বীরতম 2, এই আমাদের মাস্টার শামীম ভাই, সে নির্দিষ্ট কাজ করার জন্য উপরে যাচ্ছে। কোথায় যাবেন? একটু বাইরে এলাম, চাটা খাওয়া। এই যে অনেকগুলো জাহাজ রয়েছে এই পাশে দেখা যায়। এই একসাথে 6টি জাহাজ এখানে লোডিং এবং আনলোডিং করতে পারে। দেখা, এটা ডলফিন জেটি 4, ডস 4 বলে পরিচিত। সয়াবিন, অকটেন, পেট্রোল, ডিজেল, এইচএফও এই পণ্যগুলোই এইসব ছোট ছোট জাহাজে করে পরিবহন করা হয়। এখন কর্ণফুলী নদীতে হাই টাইড। এই বিদেশি জাহাজগুলো মূলত এই হাই টাইডের সময় বন্দরে ভিড়ে এবং বন্দর থেকে বের হয়ে চলে যায়। এই যে আমার পাশ দিয়ে অনেকগুলো কন্টেইনার বাহী জাহাজ বের হয়ে চলে যাচ্ছে। কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছি একটি দৈত্যাকার মাদার ভেসেল চলে আসছে, আর এটা হচ্ছে অয়েল ট্যাঙ্কার। ডিজেল নিয়ে আসছে প্রায় 25,000 মেট্রিক টনের মতো। এটা আমাদের পাশের ডলফিন জেটি 6-এ ভিড়বে। অয়েল ট্যাঙ্কারে 3টি পার্ট রয়েছে। এর ভিতরে একটি পার্ট হচ্ছে লোডিং এবং আনলোডিং, যেটা ডেক ট্যান্ডলের আওতাধীন। আমরা আজকে দেখব এই ডেক ট্যান্ডলের আওতাধীন কী কী কাজ রয়েছে এবং কিভাবে সে এই জাহাজটি লোডিং এবং আনলোডিং করে থাকে। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আছি। ভাই আপনি তো এই জাহাজটা লোডিং এর দায়িত্ব আছেন মনে হয়। জি জি। আচ্ছা, আপনি কোন পোস্টে? এটার পোস্টটা বলা হয় কোনটা? ডেক ট্যান্ডেল। ডেক ট্যান্ডেল। লোডিং প্রসেসিংটা কিভাবে করে?
লোডিং প্রসেসিং আমরা যখন আসার পরে জেটিতে আলাপ কাছি ধরা হয়, ডিপুতে যাই, সিল করি, সিল করার পরে লাইন গেট সব সিল করার পরে আর এখানে ওকে করি, লাইন গেট ক্লিয়ার ফিটিং করে, তারপরে আমরা ওখানে সিল করি যাতে মানে অন্য লাইনে অন্য যেন লাইনে যেন যেন- মালগুলা না যায় আর কি। আচ্ছা আচ্ছা, না, আপনার জাহাজে কয়টা ট্যাঙ্ক আছে? মানে টোটালে 10টা, 10টা লেফট tank। রাইট মিলিয়ে 10টা আর কি ট্যাঙ্ক রয়েছে। 10টা আচ্ছা, আপনার এই জাহাজের ধারণ ক্ষমতা কত? ধারণ ক্ষমতা আপনার 2100 টন। এই জাহাজের ভিতরেই উপর এবং নিচতলায় অনেকগুলো কেবিন রয়েছে, যা এই নাবিকেরা থাকার ব্যবস্থা রয়েছে। কেবিনগুলো একটু দেখার চেষ্টা করব, চলো। মাস্টার রুম। এখানে এই জাহাজের যে ক্যাপ্টেন রয়েছে, প্রধান ক্যাপ্টেন 2 জন, ফার্স্ট এবং সেকেন্ড ক্যাপ্টেন। ফার্স্ট ক্যাপ্টেনের রুম এটা, আর এর পাশেই রয়েছে, যদিও পাইলট রুম দেখা রয়েছে, এখানে থাকে হলো ইঞ্জিন ড্রাইভার, তার পোস্ট হোল্ড করে ড্রাইভার হিসেবে ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার, এবং আর তার রুম হচ্ছে এটা। সেকেন্ড মাস্টার এবং একজন সেকেন্ড ড্রাইভার রয়েছে, তাদের রুম এটা একই সাথে থাকে। এপাশে একটি রুম রয়েছে যেটা অফিসের কোনো লোকজন আসলে এটা থাকে। তাছাড়া এখানে অনার্স রুম রয়েছে একটা, এই যে অনার্স রুম। মূলত এটা একটু এই ভিউটাতে তৈরি করা হয়। জাহাজের ভিতরে এরকম কেবিন হতে পারে আসলে অনেকে ধারণা করতে পারে না। এবং এপাশে রয়েছে ওয়াশরুম, হাই কমান্ডের ওয়াশরুমও রয়েছে এখানে, যদিও এটা স্পেশাল ভাবে এসি দিয়ে তৈরি করা হয়েছে। সাধারণত এরকম জাঁকজমকপূর্ণ করা হয় না, যদিও চেয়ারম্যান ছাড়ের জন্য করা হয়েছে, সে ভ্রমণ করবে যার কারণে। আর এখন মূলত অনার্স রুম হিসেবেই ব্যবহার করা হয়। আমরা যখন লোড দিতে আসি মূলত এই রুমেই আমরা স্টে করি, একটু বিশ্রামের দরকার হলে, কারণ বেশিরভাগ জাহাজগুলো রাত্রি লোড হয়ে থাকে। এবার আমি নিচতলায় যাব, আর এই নিচতলায় অনেকগুলো কেবিন রয়েছে। এখানে ডাইনিং রুম রয়েছে, কিচেন রুম রয়েছে, তারও নিচে ইঞ্জিন রুমও রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। এখানে একটি রুম দেখতে পাচ্ছি, ক্রু রুম। মূলত এখানে ক্রুরা থাকে। আর পাশেই রয়েছে কোয়ালিটি মাস্টার রুম। এই জাহাজটা যারা পরিচালনা করে, সাধারণ ভাষায় তাদেরকে চুকানিও বলা হয় থাকে। আর এই রুমে থাকে অয়েল গ্রিজার। এরকম জায়গার ভিতরে তারা রাত্রি যাপন করে। মূলত এই যে জাহাজের সিস্টেমটাই এরকম, দেখেন, নিচতলা উপরতলা এরকম, এপাশেও রয়েছে নিচতলা উপরতলা। নিচতলার এখানেই রয়েছে খাবার ডাইনিং। এখানে সবাই খাওয়া দাওয়ার করে থাকে, জাহাজে যারা স্টাফ রয়েছে সবাই। এটা হচ্ছে কিচেন, যত রান্না বাড়া হয়ে থাকে মূলত এখানেই হয়। আর এটা গ্যাসের চুলায়ও হয়, আবার ইলেকট্রিক ভাবেও করা হয়। ভাই রান্না করতেছে, ভাই পা পড়ছে। ভালো আছেন? এবার যাব আমরা ইঞ্জিন রুমে। আর এই ইঞ্জিন রুমটি একেবারে নিচের দিকে, এই যে দেখতে পাচ্ছেন ইঞ্জিন রুম। এই সিঁড়ি বেয়েই আমরা নিচে নামি। নিচে নামতেই দেখতে পাচ্ছি এখানে 4টা ইঞ্জিন রয়েছে। 750 হর্স পাওয়ারের 2টা মেইন ইঞ্জিন রয়েছে তার ভিতরে। এই 2 ইঞ্জিন দিয়ে মূলত এই জাহাজটি যাতায়াত করে থাকে। বাকি 2টা ইঞ্জিন হচ্ছে ডায়নামো। এই ইঞ্জিন রুমে 4 জন কর্মরত থাকে, একজন চিফ ড্রাইভার, একজন সেকেন্ড ড্রাইভার, আর 2 জন গ্রিজার। একজন সবসময় এখানে অবস্থান করে থাকে। লাঞ্চের সময় হয়েছে, আমরা লাঞ্চ করার জন্য আসি। আর এই জাহাজে খাবারের জন্য আলাদা একটা ডাইনিং রুম থাকে, এখানে সবাই বসে বসে খাওয়া দাওয়া করে। আমাদের এটা লোড অলরেডি প্রায় শেষের পথে, আর আধা ঘন্টার ভিতরেই লোড শেষ হয়ে যাবে। 9.5 ঘন্টা পরে আমরা আবার ক্লোজিং করার জন্য আসছি। আর এটা হচ্ছে ট্যাঙ্ক ক্লোজিং। এই জাহাজে কত লিটার তৈল গেছে তা আমরা এখন মেজারমেন্ট করব। আমাদের টেম্পারেচার ঠিকই থাকবে 22 ডিগ্রি, 110 নয়। এটা আমরা আজকে মেজারমেন্ট করে দেখব যে আমাদের জাহাজটায় কত মেট্রিক টন তেল আমরা এই জাহাজে নিয়েছি। অফিসে ভিডিও করা নিষেধ রয়েছে, যার কারণে আমরা নিচে চলে আসছি। এরকম একটা চালান দেয় ফাইনালি, আর এখানে দেওয়া রয়েছে 2002 164 মেট্রিক টন। এই মাল আমরা এই জাহাজে ক্যারি করে নিয়ে যাচ্ছি চাঁদপুরের উদ্দেশ্যে। জাহাজে আবার কিভাবে এরা সিল করে এবং এই যেই পরিমাণে আমরা মাল নিয়েছি ওই পরিমাণে মাল জাহাজে পাওয়া যায় কিনা সেটাও আর কি দেখবো। চলুন আমরা এটা দিয়ে মেজারমেন্ট করে দেখব যে এই আমি যে 2002 টন 164 কেজি নিয়ে আসছি সেটা যেন এখানে আছে কিনা সেটা দেখার জন্য। এই জাহাজের এই যে লক সিস্টেম, যেটা এই একটা সিল করে দেওয়া হয়, এই জাহাজে পুরো সিল করে দেওয়া হয়েছে। ওই একটা সিল, এই একটা সিল, এবং আরো
এদিকে আরো কয়েকটা সিল রয়েছে। এই জাহাজে এটা একটা সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে। এই যে এই আছে, তারপরে এই আছে, এবং এখানে যে বাইপাস যে গেট ভালভ গুলো রয়েছে, যেন কেউ যেন এই তৈলটা বাইর করে নিতে না পারে, তার জন্য এইগুলো দেওয়া। এই একটা দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে। এই জাহাজে, পুরো জাহাজে এভাবে প্রায় 40টার মতো সিল দেওয়া রয়েছে, কারণ সিকিউরিটি পারপাস এটা দেওয়া রয়েছে। এটা দেওয়া থাকলে দেখা যায় যে কেউ আর এই জাহাজ থেকে কোনো প্রকারেই তেল বের করতে পারবে না। ট্যাঙ্ক মেজারমেন্ট করে আসছি এই জাহাজের। তারপরে এই যে একটা বই দেখা যাচ্ছে, এটা জাহাজের টেলিভিশন চার্ট বলা হয় এটাকে। এখানে এই যে এই মাপটা আমরা নিয়ে আসছি, এখানে 2690 ডিপে 67,179 লিটার। এটা হচ্ছে এই ট্যাঙ্কের। এরকম এই 10টা ট্যাঙ্ক রয়েছে। এই ট্যাঙ্কের এখানে সবগুলো দেওয়া রয়েছে। এইটার যে ডিপটা আমরা পেয়েছিলাম তা দিয়ে আমরা এখানে বের করেছি। তাতে দেখা যায় যে এখানে হয়েছে 20,32,905 লিটার। আমরা যে ট্যাঙ্কি থেকে নিয়েছিলাম সেটা ছিল 20,50,159 লিটার। 17,000 লিটারের মতো কম রয়েছে। এই জাহাজটা মাইনাস ভেসেল। এটা বরাবরই যখন আমরা লোড দিই 12,000 15,000 লিটার কম দেখায় সব সময়। এটা একটা এই জাহাজের চরিত্র বলা চলে। এখন রাত 1:30 বাজে আর আমাদের জাহাজটি এই জেটি থেকে বের হয়ে চলে যাবে। তার জন্য প্রথমেই অ্যাঙ্কর তুলতেছে, আর এই অ্যাঙ্করের কাজ হচ্ছে জাহাজটিকে পানিতে ভাসমান অবস্থায় রাখা। অ্যাঙ্কর তোলা শেষ হলে আমাদের জাহাজের যে কিনারায় আলাতকাছি ধরা ছিল সেগুলো ছেড়ে দেয়। এরপরে আস্তে আস্তে আমাদের জাহাজটি এই জেটি থেকে বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে রাত্রিকালীন কর্ণফুলীর দৃশ্য। হাতের ডান পাশেই এখানে অনেকগুলো জেটি রয়েছে, যেখানে এই লাইটার জাহাজগুলো লোডিং করা হয়ে থাকে। সামনেই একটি কন্টেনারবাহী জেটিও রয়েছে, একটি বড় জাহাজ বাঁধা রয়েছে। কন্টেনারগুলো আনলোড করা হচ্ছে। এই অঞ্চল দিন রাত 24 ঘন্টাই সজাগ থাকে। খুবই ব্যস্ততম একটি বন্দর, আর এই বন্দরকে বাংলাদেশের ফুসফুসও বলা হয়ে থাকে। আমাদের জাহাজটি প্রায় 1 ঘন্টা চলার পরে পতেঙ্গা সি বিচের কাছে চলে আসে, আর এখানেই অ্যাঙ্কর করে রাখে। শুভ সকাল বঙ্গোপসাগর। গতরাত্রে আমাদের জাহাজটি এই বঙ্গোপসাগরের পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশেই অ্যাঙ্কর করা ছিল। আজকে সকাল 6টা বাজে আমাদের জাহাজটি চাঁদপুরের উদ্দেশ্যে পতেঙ্গা সমুদ্র সৈকত ত্যাগ করে। প্রতিদিন এভাবেই চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে একসাথে জাহাজগুলো ছেড়ে যায়। বঙ্গোপসাগর দিয়ে এই জাহাজগুলো যাতায়াত করে থাকে। দেখেন একসাথে অনেক জাহাজ যাতায়াত করে, আর এগুলো সব লোড জাহাজ। যতদূর চোখ যায় দেখা যায় জাহাজ আর জাহাজ। এখানে মিনিমাম 400 থেকে 500 জাহাজ চট্টগ্রাম থেকে লোড করার পরে এরা ঢাকা, বরিশাল, খুলনা, বাঘাবাড়ি বিভিন্ন রুটে এরা যাতায়াত করে থাকে। বিভিন্ন পণ্য সামগ্রী, আর এর সাথে কিছু ট্যাঙ্কার জাহাজ রয়েছে যেগুলো তৈল পরিবহন করে থাকে। যেমন আমাদের এই জাহাজটায় তৈল পরিবহন করেছে। আর এটা হচ্ছে আমাদের কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের ফার্নেস অয়েল। বিশ্বের ভিতরে 1 নম্বর পরিবহন ব্যবস্থা হচ্ছে নৌ ব্যবস্থা। 80 থেকে 90% মালামাল দেখা যায় যে নৌপথেই যাতায়াত করে থাকে। আর বাংলাদেশেরও চট্টগ্রাম থেকে প্রায় 70-80% মালামাল এই নদীপথেই যাতায়াত করে থাকে। তারা এইরকম একটা লোয়ার ফ্রেম দিয়ে তৈরি করা একটি জাল রয়েছে। এই যে দেখেন, এটা লোয়ার ফ্রেম, এর সাথে বেঁধে একটি জাল এই হাতে ফেলে রাখার পরে এটার ভিতরে তারা মাছ ধরে। একেবারে ছোট ছোট যে মাছ রয়েছে সেগুলো এই জালে ধরা পড়ে। মাছ আসছে, ওয়াও আলহামদুলিল্লাহ। এই জালে বিভিন্ন প্রকারের মাছ ওঠে, একেবারে ছোট ছোট মাছও দেখা যাচ্ছে। এখানে রয়েছে কাসকি মাছ, ইচা মাছ, বাটা মাছ, আরো ছোট ছোট নাম জানা অজানা মাছও রয়েছে। খুবই আনন্দের সাথে আমি উপভোগ করলাম এই মাছ ধরার দৃশ্য। মূলত এই জাহাজটা যে পরিচালনা করে এটাকে মাস্টার ব্রিজও বলা হয়, ক্যাপ্টেন ব্রিজও বলা হয়। আর এখান থেকে মূলত এই যে বড় জাহাজটা রয়েছে এই জাহাজটা পরিচালনা করে থাকে। আর আমার পাশেই ক্যাপ্টেন বসে রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি একটু জানতে চাইবো আপনারা এখানে কিভাবে এই জাহাজটা কন্ট্রোলিং করেন আর কতজন স্টাফ আছে, আপনারা এই যে বিস্তারিত একটু আমাকে বলেন। আমাদের জাহাজে মোট কর্মচারী 14 জন। ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করতেছি। আমার সহকারী আছে ব্রিজে, সেকেন্ড ক্যাপ্টেন, থার্ড অফিসার, মোট 4 জন। বারান কমান্ডের জন্য প্রথম ইঞ্জিন স্টার্ট দিয়ে এটা সাহায্যে। এটা হলো কম্পাস।
এটা কম্পাস মানে এটা দিক দিক নির্দেশনা। নির্দেশনা যন্ত্র। এটা হলো রাডার। এটার কাজ কি ভাইয়া? এটার কাজ দূরের কোনো বস্তুকে দেখা, নির্দেশ করে। নির্দেশ করে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছি যে একটু কালো কালো ইয়ে আছে। এরপর আবার এখানে একটা দেখতে পাচ্ছি, এটারে কি বলে? এটা ইকো সাউন্ডিং। তো মিটার পানি রয়েছে। এই একটা যন্ত্র দেখতে পাচ্ছি, এটাকে কি বলে? ওটা ইন্ডিকেটর। আমরা স্টিয়ারিং এই স্টিয়ারিং এর সাহায্যে এই জাহাজকে কন্ট্রোল করা হয়। আচ্ছা, এই একটা দেখতে পাচ্ছি, এটা কি? বিএসএফ। অন্য জাহাজে যোগাযোগ রক্ষার জন্য আপনারা এইটা ব্যবহার করেন? জি, এটা ব্যবহার করি, বিএসএফ। বীরুত্তমপুর, কলিং, সাংহাই পোর্ট, এভাবে দেখা যায় যে এক জাহাজ থেকে অন্য জাহাজে তারা যোগাযোগ করে থাকে জরুরি প্রয়োজনে। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। 17 বড় ভাই, লোড শেষ হয়েছে কয়টা বাজে আপনার? রাত্র 12টায়। আচ্ছা, আপনার যাবেন কোথায়? আচ্ছা, আমরা তো যাবো মনে হয় যে চাঁদপুরে, আমাদের মাল চাঁদপুর পর্যন্ত যাব আমরা, তাহলে একসাথেই যাচ্ছি মনে হয় যে ইনশাল্লাহ। আপনি কি চাঁদপুরে অ্যাঙ্কর করবেন না সরাসরি চলে যাবেন? চাঁদপুরে অ্যাঙ্কর করবেন? আচ্ছা, তাহলে দেখা হবে না, একসাথে চা খাবো আর ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের জাহাজটি অনেকগুলো জাহাজকে অতিক্রম করে দ্রুত গতিতে ছুটে চলছে। পাশ দিয়ে দেখতে পাচ্ছি অনেকগুলো লবণ বোঝাই করা বোট যাচ্ছে। এগুলো মূলত কক্সবাজার, কুতুবদিয়া থেকে নারায়ণগঞ্জ, ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। আমাদের জাহাজটি প্রায় 8 ঘন্টা চলার পরে আমরা চলে আসি হাতিয়ার কাছে। আর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো খালি জাহাজ অ্যাঙ্করে রয়েছে। আমাদের জাহাজকে দিক নির্দেশনা দেওয়ার জন্য একজন পাইলট চট্টগ্রাম থেকে উঠেছিল। সে এই হাতিয়ার এখানে নেমে যাচ্ছে, আর একজন এখান থেকে উঠবে। সে একেবারে চাঁদপুর পর্যন্ত নিয়ে যাবে আমাদের এই জাহাজটিকে। হাতিয়ার এখানে আসার পরে আমি একটি দৃশ্য লক্ষ্য করি। দুই পাশে দুই কালারের পানি রয়েছে, একটি একেবারে পরিষ্কার আর একটি কর্দমাক্ত। পরিষ্কার পানিটি মূলত মেঘনার পানি, আর এই কর্দমাক্ত পানিটি হচ্ছে বঙ্গোপসাগরের পানি। মেঘনা নদীতে দেখতে পাচ্ছি অনেক জেলেরা মাছ ধরার জন্য জাল ফেলছে। আমাদের পাশ দিয়েও অনেকগুলো বোট এদিক ওদিকে ছোটাছুটি করতেছে। পরন্ত বিকেল বেলা সূর্য পশ্চিম আকাশে একেবারে লাল হয়ে ডুবে যাচ্ছে। এই মুহূর্তটা খুবই দৃষ্টিনন্দন। তাই আমি জাহাজের সামনে দাঁড়িয়ে একটু টাইটানিকের ফিল নেওয়ার চেষ্টা করলাম, আর টাইটানিক ছবির সেই গানটি আমার মনে পড়ে গেল। জাহাজের মাথায় মডের উপরে বসে এক কাপ রং চা খাচ্ছি আর মেঘনা নদীর অপরূপ দৃশ্য উপভোগ করছি। অবশেষে আমাদের জাহাজ চলে আসে চাঁদপুরে, আর চাঁদপুরে আসতে আমাদের সময় লেগেছে প্রায় 14 ঘন্টার মতো। চাঁদপুর মাদ্রাসা ঘাটেই আমাদের জাহাজটি অ্যাঙ্কর করবে। এখন চাঁদপুরে আসার পরে এই তেল আনলোডিং করার আগে আমরা আবার এই জাহাজে কতটুকু পরিমাণে তেল রয়েছে সেটা আবার রিচেক করব এবং সিলগুলো চেক দেব যে ঠিকমতো আছে কিনা। আমরা এখানে ক্যালকুলেশন করার কারণে চট্টগ্রাম থেকে 383 লিটার কম রয়েছে। এই 383 লিটার, এটা এত বড় জাহাজে আসলে বেশি কিছু না, তবে এটা নরমালি রয়েছে এবং এটা স্বাভাবিক। এই জন্য আমরা কাগজপত্র রেডি করেছি এবং আমাদের যে পাশে যে ছোট জাহাজটি রয়েছে ওই ছোট জাহাজে 670 টন মাল আমরা দিব, তার ব্যবস্থা নিতে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমাদের কোম্পানির ছোট একটি জাহাজ আমাদের জাহাজের গায়ে এসে ভিড়তেছে। আর মূলত আমরা এই বড় জাহাজ থেকে এইরকম ছোট ছোট 3টি জাহাজে এই পরিমাণ তেলটি ট্রান্সফার করে দেব, আর এটাকে বলা হয় STS, শিপ টু শিপ। এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল ট্রান্সফার করার জন্য কানেকশন করতেছে, এক জাহাজ থেকে অন্য জাহাজে দেওয়ার জন্য। পাইপলাইনের মাধ্যমে একটা থেকে অন্য জাহাজে পরিবহন করবে। কনফিডেন্স পাওয়ার 2 এর লোড শেষ হলে ওটাকে সরিয়ে দিয়ে 2টি জাহাজ দুপাশ দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে, কনফিডেন্স পাওয়ার 1 আর কনফিডেন্স পাওয়ার 3, আর একসাথে এই 2টি জাহাজ লোড হচ্ছে। আমাদের কাজ শেষ করতে করতে 1:30 হয়ে গেছে, কারণ এই জাহাজ থেকে আমরা 3 জাহাজ মাল দিয়েছি। 682 টন গেছে, একটা গেছে 645 টন, একটা 675 টন। এভাবে করে মাল আমরা এই 3 জাহাজে দিয়েছি। আর এখন এই ফাইনালি আমার রিপোর্ট করে ফেলছি
এবং ওই জাহাজগুলো চলে যাবে। আর এভাবেই আমাদের কাজগুলো করতে হয়। দিন আর রাত নেই, দিন রাত আমাদের জন্য সমান, কারণ এরা বিদ্যুৎ কেন্দ্রের জরুরি জ্বালানি, যার কারণে আমাদের জন্য বা এই জাহাজে যারা স্টাফ রয়েছে তাদের জন্য দিন আর রাত সমানভাবেই তাদের কাজ করতে হয়, সেটা আমাদেরও করতে হয়। আমি এই জাহাজ দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে আমার জাহাজ ঠিকই আছে। আমি যে তেল নিয়ে চট্টগ্রামের থেকে আসছি, এখানে আমি এই জাহাজগুলোকে বুঝিয়ে দিয়েছি, আর আমাদের এ পর্যন্তই এখানে কাজ সমাপ্ত। শুভ সকাল চাঁদপুর। গত রাত্রেই আমাদের এই জাহাজের সব তেল আনলোডিং হয়ে গেছে, এখন খালি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এই মাঝ নদীতে। পিছনে আরেকটি জাহাজ, ওটিও আমাদের কোম্পানিরই জাহাজ। এই জাহাজের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্রগুলো দরকার হয়, তারা দেখা যায় যে এই নদীর মাছ থেকে কিভাবে সংগ্রহ, এরকম তাদের রিজার্ভ করা বোট থাকে। নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র দরকার হয় তারা এরকম বোটের মাধ্যমে যায় এবং বোটের মাধ্যমে আসে। খুবই কষ্টসাধ্য জাহাজ থেকে এভাবে নামতে হয়। এই জাহাজের যে স্টাফ আছে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করার জন্য এভাবেই বোটে করে তারা কিনারায় উঠে এবং তারপরে নামে। এটাই হচ্ছে তাদের কষ্টের জীবন। যত তুফান ঝড় থাক, এভাবেই তাদের জীবন চলমান হয়ে থাকে।